বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি আরব, জানালেন রাষ্ট্রদূত। বিগত সরকারের দুর্নীতি আর ভুলনীতিতে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি। সমুদ্র সম্পদ আহরণে এখনও পিছিয়ে বাংলাদেশ, কার্যকর উদ্যোগে ব্যর্থ জ্বালানি বিভাগ। পেট্রোবাংলার জোরালো ভূমিকা চান বিশেষজ্ঞরা। বাধ্যতামূলক ছুটিতে 6 বেসরকারি ব্যাংকের এমডি, অডিট কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে টাস্কফোর্সের পরামর্শ। অনিয়ম পেলে আইনানুগ ব্যবস্থা। দর্শক, স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে আছি বাবু কামরুজ্জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি আরব, এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। অভিযোগ করেন, ব্যক্তি স্বার্থে বাংলাদেশের কিছু লোক বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। অন্যদিকে অর্থ উপদেষ্টার অভিযোগ, বিগত সরকারের দুর্নীতি আর ভুলনীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সার্বিক অর্থনীতি। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ ব্যবসায়িক অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে মন্ত্রণালয় ও পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে একটি প্রতিবেদন প্রকাশ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেন, পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো বাংলাদেশে কয়েকবার বিনিয়োগের চেষ্টা করলেও তাকে স্বাগত জানানো হয়নি। Aramco, as my brother said, came between 2016 and 2019 3 times to Bangladesh with high-profile delegations, but nobody received them. If we are talking about Aramco, which is the biggest oil company in the world, inshallah they are willing to come to Bangladesh to build a refinery here in Bangladesh. When we are talking about economy, এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিদেশি বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে হবে, গড়ে তুলতে হবে দক্ষ মানব সম্পদ। We have to be skill-specific training and developments so that they become employable all over the world. In fact, even in our own country, we have this problem that we have the requirement of skills which we do not have in our country. অন্যদিকে গত সরকার দেশের স্বার্থকে উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও সৌদির আরামকোর মতো বড় কোম্পানিকে বিমানবন্দর থেকেই তাড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ করেন অর্থ উপদেষ্টা। Samsung came and they are also not welcome. They went to Vietnam and they are exporting more than $50 billion. আর আমাদের দেশে স্যামসাংকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন, and what happened. So these are the policies, and in fact I sometimes, because I was at one time the governor of the central bank, there are a lot of wrong policies taken. বর্তমান অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার ইচ্ছে নেই বলেও জানান অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে দুই দেশে সরকার ও বেসরকারি ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সমুদ্র সীমায় প্রাকৃতিক সম্পদ আহরণে এখনও পিছিয়ে বাংলাদেশ। 2012 সালে ভারত এবং 2014 সালে মিয়ানমারের সাথে সমুদ্র সীমা জয় করার এত বছর পরও কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে জ্বালানি বিভাগ। বিদেশি কয়েকটি প্রতিষ্ঠান দরপত্র কিনেও জমা দেয়নি। আবার বনিবনা না হওয়ায় মাঝপথেই কাজ ছেড়েছেন কোনো কোনো কোম্পানি। সমুদ্রে গ্যাস অনুসন্ধান নিয়ে মিনা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিকের দেখুন প্রথম পর্ব। সমুদ্র সীমা জয়ের 1 দশক পরও কি পরিমাণ তেল গ্যাস সেখানে রয়েছে তার সঠিক পরিমাপ করতে পারেনি পেট্রোবাংলা। গভীর ও অগভীর 26টি ব্লকের কয়েকটিতে বিদেশি কোম্পানির কাছে কয়েকবার দরপত্র বিক্রি করেছিল জ্বালানি বিভাগ। তবে শেষ পর্যন্ত বনিবনা না হয় গ্যাস উত্তোলন না করেই চলে গেছে কোম্পানিগুলো। তবে একমাত্র কোম্পানি হিসেবে কাজ করছে ভারতীয় কোম্পানি ওএনজিসি। বিদেশি কয়েকটি কোম্পানির দরপত্র কিনে জমা না দেওয়ার পরিস্থিতি পুনর্মূল্যায়ন করছে পেট্রোবাংলা। এ নিয়ে কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। একটা কমিটি গঠন করে দিয়েছি আমরা একজন ডাইরেক্টরের নেতৃত্বে, এবং আরও কিছু এক্সপার্ট আমার কর্মকর্তা যারা আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানগুলো 9টা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল, তারা বিড ডকুমেন্ট কিনেছিল, ডাটা কিনেছিল, তারা কেন অংশগ্রহণ করেনি, অফিসিয়াল বা আনঅফিসিয়াল তাদের কাছ থেকে কোনো পরামর্শ পাওয়া যায় কিনা। সেই পরামর্শের ক্ষেত্রে আমাদের যে পিএসসি ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা রিভিজিট করার কারণ আছে কিনা অথবা অন্য কোনো কারণ আছে কিনা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি কোম্পানিগুলোকে দেশে কাজ করতে আগ্রহী করতে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে পেট্রোবাংলাকে। বাংলাদেশে বিদেশি কোম্পানির আসার যে এলিমেন্টগুলা, সেইগুলাকে আমরা ঠিকমতো নার্চার করতে পারি না। মানে প্রথমত বিদেশি কোম্পানিদেরকে যে ইনভাইট করা এবং সেই ইনভাইট করে চুক্তিগুলা তড়িৎ গতিতে করা, এই তড়িৎ গতি
এইটা একটা ব্র্যাকেটের মধ্যে লেখা যায়। ধীরগতি ও দীর্ঘসূত্রিতার কারণে সমুদ্রবক্ষে আন্তর্জাতিক কোম্পানি মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও মত বিশেষজ্ঞদের। বিদেশি কোম্পানিগুলো খুব ঝটিকাভাবে চলে আসে এবং তারাও চায় ওই স্পিডে আমাদের তরফ থেকে নেগোসিয়েশন হবে। প্রত্যেকটা স্টেজে এটার একটা দীর্ঘসূত্রিতা, একটা মানে স্লো মোশনে চলা, এই জিনিসগুলো কিন্তু বিদেশি কোম্পানি একেবারেই পছন্দ করে না। দে ওয়ান্ট ফাস্ট, তারা যেরকম ফাস্ট গতিতে চলে তারাও চায় যে ফাস্ট গতিতে হবে সবকিছু। তো এখানে এসে একটা হোঁচট খায়। বঙ্গোপসাগরে যে পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে তা দিয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব বলছে পেট্রোবাংলা। তাই সমুদ্র থেকে গ্যাস আহরণে সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি দেশীয় কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 4টি সহ মোট 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গঠিত টাস্কফোর্সের পরামর্শে এই সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পর্ষদ। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে 3 মাসের বাধ্যতামূলক ছুটিতে থাকবেন এক্সিম, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, SIBL সহ এবং ICB ইসলামিক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা। জানা গেছে, ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে তারল্য সংকটে পড়ে খাদের কিনারায় যাওয়া এসব বেসরকারি ব্যাংকে ফরেনসিক অডিট চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক টাস্কফোর্স। স্বচ্ছ অডিট নিশ্চিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নিরীক্ষায় অনিয়ম পেলে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। ওই সময় যারা দায়িত্ব পালন করেছেন তাদের উপস্থিতিটাকে তারা ওয়েলকাম করছেন। তো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যাংকগুলো এই একটা নির্দিষ্ট সময়ের জন্য যতদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত তারা যাতে আউট অফ ডেস্ক থাকেন, এটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি। যারা দায়ী হবে এই কাজের জন্য তাদের ব্যাপারে তো দেশের আইন, ব্যাংকিংয়ের আইন, দেশের আইন সব মিলিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কিছুটা ভিড় থাকলেও এখনও জমে ওঠেনি বাণিজ্য মেলা। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি ছিল হাতে গোনা, তাই বেচাবিক্রিও ছিল কম। তবে কিছুটা ভিড় দেখা গেছে কসমেটিক্স, গৃহস্থালী পণ্য ও প্লাস্টিকের দোকানগুলোতে। দুদিন ছুটির পর প্রথম কর্মদিবস হয় সকাল থেকে বাণিজ্য মেলায় ক্রেতা সমাগম ছিল বেশ কম। তবে বিকেল গড়াতে উপস্থিতি কিছুটা বাড়তে থাকে, যদিও বেশিরভাগই ঘুরে ফিরে দেখছেন, কিনছেন কমই। বরাবরের মতো গৃহস্থালী, কসমেটিক্স ও প্লাস্টিক পণ্যের দিকেই ঝোঁক বেশি দর্শনার্থীদের, তাই এসব স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। বেচাকেনায়ও সন্তুষ্ট বলছেন দোকানিরা। বেচাকিনা ভালো আছে, মাত্র তো 5 দিন, ইনশাল্লাহ সামনে আরো বাড়বে বেচাকিনা। যেভাবে দেখতেছি মানে ভালো বেচাকিনা হইতাছে, আরো হবে। মেলার আয়োজনে খুশি ক্রেতা দর্শনার্থীরা, তবে দাম নিয়ে আছে অভিযোগ। থ্রি পিস গুলো ভালো হয়েছে, আর জুয়েলারি এখন মাত্র দেখতেছি কিছু কিছু জিনিস ইউনিক আছে, ভালো। প্রাইসটা ওরকম ভাবে কম না, প্রত্যেকটা জিনিসের দাম আরো বেশি বেশি মনে হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, মেলাকে আরো আন্তর্জাতিক করে তুলতে সার্বক্ষণিক কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আপনার বিশেষ মনিটরিং টিম দ্বারা একটা আপনার অভিযান পরিচালনা হচ্ছে, এবং আমরা এই টিম আমাদের যে বরাদ্দের বাইরে যে মালামালগুলি আছে অবৈধভাবে আমরা তাদেরকে সতর্কভাবে ভিতরে ঢুকাই দিচ্ছি। তারপরে যদি কেউ আইনটা না মানে আমরা মালামাল জব্দ করছি, এবং পরবর্তীতে আমরা EPB রুলস অফ ল DITF এর আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। বাণিজ্য মেলার 29তম আসরের 5 দিন পার হলেও এখনো শেষ হয়নি সবগুলো স্টল নির্মাণের কাজ। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, পূবালী ব্যাংক PLC বিজনেস টাইমে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত পূবালী ব্যাংক PLC বিজনেস টাইমে। রাজধানীতে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী গার্মেন্ট, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য মেলা। আগামী 8 জানুয়ারি সকাল 11টায় ICCB-তে অনুষ্ঠিত হবে মেলার উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং কোরিয়ান রাষ্ট্রদূত ইয়ং সিক। 3 দিনব্যাপী এই আয়োজন শুরু হবে আগামী 8 জানুয়ারি, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। ICCB-র 8টি হল জুড়ে এই প্রদর্শনীতে অংশ নেবে 25 দেশের 500টি প্রদর্শক। সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। লেদার সেক্টর, আপনার হিমায়িত পণ্য, ফার্মাসিউটিক্যালস, জুট পণ্য যেটা আছে, তার সাথে সাথে এই সেক্টরটাও বৈদেশিক মুদ্রা আহরণের একটা বড় সেক্টর হবে।
রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে জাকাতের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে প্রবাসীদের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ খান। তিনি বলেন, মাস্তুল ফাউন্ডেশনের মতো উদ্যোগকে আরও সহজ করে দিতে হবে। বিশ্বস্ত প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলে প্রবাসীদের অনুদান দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রোববার সকালে মাস্তুল ফাউন্ডেশন ও আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ABCCI এর যৌথ উদ্যোগে এই আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা অঙ্গ হারিয়েছে তাদের মধ্যে 7 জনকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রবাসীদের রিপ্রেজেন্ট করছেন, এখানে প্রতিনিধিত্ব করছেন, তাদের প্রতি আমাদের বিশেষ অভিবাদন। আমরা জানাতে চাই যে জাতি হিসাবে আমরা আপনাদের অবদান স্মরণ করি এবং এই জাতীয় উদ্যোগে আমরা যদি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি তাহলে আপনাদের পাঠানো এই সহযোগিতা অনেক বেশি কার্যকরভাবে ব্যবহার করা যাবে। আমি প্রবাসী লিমিটেডকে জড়িয়ে সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে যে তথ্য তুলে ধরা হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছে আয়োজক সংগঠন রামরু। সংগঠনটির চেয়ারম্যান তাসনিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 28 ডিসেম্বর আয়োজিত ব্রিফিংয়ে যে প্রতিবেদনটি পাঠ করা হয় তার 3.9 অংশটি বাস্তবভিত্তিক অনুমানের উপর নির্ভর। যে হিসেব উল্লেখ করা হয়েছে তাতে কতটুকু বিএমইটি এবং আমি প্রবাসী লিমিটেড সার্ভিস চার্জ হিসেবে গ্রহণ করেছে তা উল্লেখ করা হয়নি। এই সেবার জন্য অভিবাসী শ্রমিকের কাছ থেকে কত টাকা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে ধারণা দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। বাস্তবভিত্তিক হিসাবটি এবং তার খাতোয়ারি বিবরণ উল্লেখ না করাতে যে অস্পষ্টতা তৈরি হয়েছে তার জন্য প্রতিবেদন লেখক হিসেবে দুঃখ জানান তিনি। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার অফুরন্ত সুযোগের বিষয় তুলে ধরতে এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড আয়োজন করেছে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত মোনাস, ম্যাকুয়ারি, এডিলেইড বিশ্ববিদ্যালয় সহ নামকরা 30টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট। এক্সপোর উদ্বোধন করেন এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রাব্বানী হুসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। নেত্রকোনা আর কিশোরগঞ্জের হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকায় বোরো আবাদ করেছেন কৃষক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ব্যস্ততা। তবে কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় দুশ্চিন্তায় চাষিরা। লক্ষ্যমাত্রা অর্জন করতে কৃষকদের নতুন জাতের ধান চাষে উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোহান আহমেদ কাকুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেউ হাল চাষ করছেন, কেউ বা দিচ্ছেন সেচ। বছরের একমাত্র বড় ফসল আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন নেত্রকোনা আর কিশোরগঞ্জের হাওড়াঞ্চল সহ বিভিন্ন উপজেলার চাষিরা। রোপণ শেষে শুরু হবে ধানের চারা পরিচর্যা, তারপর পাকা ধান ঘরে তোলার স্বপ্ন কৃষকদের। আমরা জ্বালা ফলাইলাম, এখন পানি দিব, ধান চাষ করবো। পোলাপান যারা আছে সবার লেখাপড়ার খরচ সম্পূর্ণ কৃষির উপরে আমাদের নির্ভর। আবহাওয়া প্রতিকূলতার কারণে গেল কয়েক বছর ধরে আমন আবাদে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। তবে ক্ষতি পুষিয়ে নিতে নতুনভাবে উদ্ভাবিত বিভিন্ন আগাম জাতের ধান রোপণ করছেন তারা। ধান খুব বুঝা হয়েছে, শাশুর দেওয়া ফেলাইছি, বাচ্চাটা শেষ করছি, সব বন্যায় তল করে ফেলাচ্ছে। এখন লাগাইছি দানি গোল, এরপরে এজেট নতুন একটা দান আসি, এরপরে ফেরাউন 3 জাত আমি করে আসি। তবে কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন চাষিরা। বন্যা মার দিছে ফসল, এখন আল্লাহ দিলে যে ফসল করতে দিব আমরা সুষ্ঠু মতো চলতে পারবো আর কি। চলতে খুব কষ্ট হইতেছে, কারণ আলুর দর বাড়তি, সোমিন তেলের দর বাড়তি, ডালের দর বাড়তি, বেগুন সকলের দর বাড়তি, তবে খালি কিলোগ্রামে চলে যাচ্ছে আর কি। বড় আবাদে লক্ষ্যমাত্রা অর্জনে নানা উদ্যোগের কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই বছর 1,68,000 হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে হাওড়েই শুধু 1 লক্ষ হেক্টরের মতো জমি বড় আবাদ হবে। গবেষণা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে যেগুলি সবেমাত্র অবমুক্ত করা হয়েছে সেই জাতগুলি আমরা মাত্র যে সম্প্রসারণের জন্য যথেষ্ট ভূমিকা নিচ্ছি। এবছর নেত্রকোনায় হাওড়া অঞ্চলে বড় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 42,970 হেক্টর, আর কিশোরগঞ্জে বড় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1 লাখ হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।